আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ থেকে শুরু হলো ইংলিশ গ্রামারের উপরে একটি অসাধারণ কোর্স, যার নাম দিয়েছি আমি কমপ্লিট ইংলিশ গ্রামার। কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স। এই কোর্সটি করার মাধ্যমে একজন শিক্ষার্থী ইংলিশ গ্রামার এর বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ আহ ইংলিশ গ্রামারের এবিসি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত আলাপ আলোচনা রয়েছে সবকিছু এই কোর্সের মাধ্যমে সে পেয়ে যাবে। এই কোর্সটি কোথায় পাওয়া যাবে? এই কোর্সটি 2.0 টিচিং ফর লার্নিং ফেসবুক পেজ এবং এই একই নামে 2.0 টিচিং ফর লার্নিং ইউটিউব যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো থাকবে। এবং এই কোর্স জুড়ে আহ, এই কোর্সটির ইনস্ট্রাক্টর হিসাবে থাকছে আমি মোহাম্মদ সাদেক হোসেন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করি। আচ্ছা, আজকের আলোচনা যাওয়ার আগে আজকের ক্লাসটি হবে সূচনা ক্লাস, মানে একটি কোর্সের প্রারম্ভিক একটি ক্লাস হবে। সেই ক্লাসটি আজকে আমরা করব। তো সেই ক্লাসটি করার জন্য আমাদেরকে আহ, কিছু সাধারণ বিষয় জেনে নেওয়া দরকার ইংলিশ বিষয়ক। তো ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যেহেতু আমরা এই গ্রামারটি শিখছি কি কারণে? একটা ইংলিশ ভাষাটিকে সুস্পষ্টভাবে ইংলিশ ভাষা সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা রাখার জন্য, তাই তো? তো ভাষা কাকে বলে, ল্যাঙ্গুয়েজ কাকে বলে জানা আছে না আমাদের? ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ কি? কমিউনিকেশনের একটা সিস্টেম, মানে যোগাযোগের একটি সিস্টেম। এটি ব্যবহার হয় কি করতে? কিভাবে ব্যবহার হয়? স্পোকেন, রিটেন অ্যান্ড কি gestual symbol to express feelings, thoughts, idea and information between individuals। মানে একে অপরের সাথে আমাদের অনুভূতি, ধারণা, চিন্তা এগুলো আদান প্রদানের জন্য আমরা এই তিনটি মাধ্যমে কি মৌখিক, লিখিত এবং অঙ্গভঙ্গির সাহায্যে আমরা ভাষাটিকে প্রকাশ করে থাকি। তো এই ভাষাগুলো ভাষা কিভাবে গড়ে ওঠে? তো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে এবং একটি গোষ্ঠীকে কেন্দ্র করে একটি ভাষা গড়ে ওঠে। তো এরকম ভাষা পৃথিবীতে মোটামুটি তোমার বিভিন্ন পরিসংখ্যানের তারতম্য অনুসারে প্রায় কত 7,000 মতো ভাষা রয়েছে। এই 7,000 ভাষার মধ্যে ইংলিশও সেরকমই একটি ভাষা। তো এই ভাষাটি কোন অঞ্চলকে কেন্দ্র করে এবং কোন গোষ্ঠীকে কেন্দ্র করে গড়ে উঠলো সেটি আমরা জানার চেষ্টা করি। আহ ব্রিটিশ দ্বীপপুঞ্জ কি? ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ব্রিটিশ দ্বীপ ব্রিটিশ দ্বীপপুঞ্জ। এই ব্রিটিশ দ্বীপপুঞ্জর আহ, বর্তমান নাম কি? ইংল্যান্ড। ইংল্যান্ড নামক যে জায়গাটি রয়েছে, ইংল্যান্ড, এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটির সাথে এই ইংলিশ ভাষাটি জড়িত। আমরা দেখতে পাই যে জার্মানিক তিন গোষ্ঠী, জার্মানিক তিন গোষ্ঠী, জার্মানিক জার্মানিক তিন গোষ্ঠী অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেলস, 2 নম্বরে রয়েছে তোমার স্যাক্সন, এন্ড 3 নম্বর রয়েছে তোমার জুট। এই তিন গোষ্ঠী তোমার এই তিন জার্মান গোষ্ঠী ডেনমার্ক এবং উত্তর জার্মান ও ডেনমার্ক, ডেনমার্ক বানানটা ভুল হচ্ছে, ডেনমার্ক। এরা উত্তর জার্মান এবং ডেনমার্ক থেকে গিয়ে এই যে ইংল্যান্ড নামক যে জায়গাটি বর্তমানে নাম রয়েছে, এই ইংল্যান্ড নামক জায়গাতে গিয়ে তারা বসতি স্থাপন করে। আর এদের ভাষাটাই ছিল হচ্ছে ইংলিশ। ইংলিশ।
এদের মুখের ভাষা ছিল ইংলিশ, যাকে বলা হয় ওল্ড ইংলিশ। ওল্ড ইংলিশ, ওল্ড ইংলিশ। এই ওল্ড ইংলিশ বিভিন্ন পথ পরিক্রমা পাড়ি দিয়ে বর্তমান আমরা পেয়েছি মডার্ন ইংলিশ। মডার্ন ইংলিশ। তো এই মডার্ন ইংলিশ পাইলাম। আর এই যে অ্যাঙ্গেল শব্দটা আছে না, অ্যাঙ্গেলস, এই অ্যাঙ্গেলস থেকে যখন এই জার্মানরা, না এই উত্তর জার্মান এবং ডেনমার্কের এই ইংলিশ ভাষাভাষীরা এইখানে গিয়ে বসবাস শুরু করলো, তখন সেই জায়গাটির নাম হলো অ্যাঙ্গেল ল্যান্ডস। কি? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ল্যান্ডস, LAND, অ্যাঙ্গেল ল্যান্ড। এই অ্যাঙ্গেল ল্যান্ড থেকে হলো ইংল্যান্ড, ইংল্যান্ড। এই ইংল্যান্ড থেকেই শব্দটির জন্ম হয়েছে ইংলিশ। আচ্ছা, সুন্দর একটি আমরা বিষয় জানলাম যে বিভিন্ন বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন ভাষা গড়ে ওঠে। এরকম ভাষা রয়েছে পৃথিবীতে মোটামুটি 7,000 মতো। তো এই 7,000 ভাষার মধ্যে ইংলিশও একটি সেরকম ভাষা। এই ভাষাটি গড়ে উঠেছে, এই ভাষাটি সৃষ্টি হয়েছে কিভাবে? এই যে এই ইংল্যান্ড নামক যে জায়গাটি বর্তমান নাম ধারণ করে আছে, এই ইংল্যান্ড নামক জায়গাটিতে এই জার্মানিক 3 গোষ্ঠী, অ্যাঙ্গেল, স্যাক্সন অ্যান্ড জুট, এই 3 গোষ্ঠী তারা এইখানে গিয়ে বসতি স্থাপন করে এবং এদের মুখের ভাষাটা ছিল কি? ইংলিশ। আর যাকে বর্তমানে বলা হয় ওল্ড ইংলিশ, ঠিক আছে? তো এরা এখানে গিয়ে বসবাস শুরু করলো। তো এদের মধ্যে হয়তোবা এরা খুব পারফর্মার জাতি ছিল, তার জন্য এদের নাম অনুসারে নাম করা হলো এই জায়গাটার নাম, এই যে অ্যাঙ্গেল ল্যান্ডস। আর অ্যাঙ্গেল ল্যান্ডস থেকে পরবর্তীতে বিভিন্ন কারণে ইংল্যান্ড নাম ধারণ করলো। আর ইংল্যান্ড শব্দ থেকে পেয়েছি আমাদের এই ভাষার নামটি ইংলিশ, ঠিক আছে? তো ইংলিশ আমরা পেলাম। এখন ঘটনা হচ্ছে যে আমরা যে এই ভাষাটি শিখবো, এই ভাষাটির গুরুত্ব বিশ্ব ওয়ার্ল্ড পার্সপেক্টিভে কেমন, এটি যদি আমি বর্ণনা করি তাহলে এটি বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ আহ, আহ, এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পারে কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা দেখতে পাই পৃথিবীতে যতগুলো বড় বড় সংগঠন রয়েছে, যেমন জাতিসংঘ, আহ, জাতিসংঘ, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক, কমনওয়েলথ, ন্যাটো, যে যে আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলো দাপ্তরিক ভাষা কিন্তু ইংলিশ। এছাড়াও আমরা যারা শিক্ষার সাথে রয়েছি, তাদের উচ্চতর শিক্ষা নিতে গেলে দেখতে হয় আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর দিয়ে পার হতে হয়, ঠিক আছে? তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের গুরুত্ব আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে বলতে গেলে আমাদের বাংলা ভাষার পরে এই দ্বিতীয় ভাষা হিসাবে ইংলিশকে গুরুত্ব দেওয়া হয়। তো আমরা একটি পাওয়ারফুল এনার্জেটিক ভাষা শিখবো। তো আমরা সেই পাওয়ারফুলতার সাথে, মানে যাতে আমরা খুব এনার্জেটিক ওয়েতে ভাষাটিকে শিখতে পারি, খুব উদ্যমতার সাথে শিখতে পারি, যাতে আমরা সেই উদ্যমটা ধরে রাখতে পারি, সেটারই চেষ্টা করব। কেমন? চলো আমরা ইংলিশ গ্রামারের কিছু বেসিক কথাবার্তা বলি আজকে। যেহেতু প্রারম্ভিক ক্লাস, বেশি কথা প্রাথমিক ক্লাস, সেহেতু বেশি কথা বলবো না। আচ্ছা, আমরা আমি একটা কথা বললাম একটু আগে যে ভাষা কাকে বলে, ওইখানে আমি একটা বিষয় বলেছিলাম যে আহ, একটি ভাষাকে প্রকাশ করার মাধ্যম হচ্ছে 3টি। প্রথমটা কি? মৌখিক, দ্বিতীয় লিখিত, তৃতীয় হচ্ছে পারে অঙ্গভঙ্গির সাহায্যেও কিন্তু ভাষা প্রকাশ করা যায়। তো এই যে লিখিত, লিখবো একটা ভাষা, লিখে প্রকাশ করবো, লিখে প্রকাশ করার জন্য আমাদের কি প্রয়োজন? লিখে প্রকাশ করার জন্য, লিখে লিখে প্রকাশ করার জন্য আমাদের একটি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য প্রয়োজন চিহ্ন। কি চিহ্ন? সাংকেতিক চিহ্ন। তো ইংলিশ ভাষা লিখে প্রকাশ করার জন্য এরকম সাংকেতিক চিহ্ন রয়েছে কয়টি? 26টি। কয়টি? 26টি। 6 এই 26টি আমরা ছোট কালে শিখে ফেলেছি, যেমন ABCD। এগুলোকে বলা হচ্ছে ইংলিশ ভাষার চিহ্ন, ইংলিশ ভাষাটাকে লিখে প্রকাশ করার চিহ্ন। এরকম রয়েছে 26টি, A থেকে জেড পর্যন্ত, জেড বা জি পর্যন্ত। এগুলো আমরা বাচ্চাকালে শিখেছি। তো এখন আমরা এই লেটার, মানে এগুলোকে যে বলছি আমরা, যেমন বাংলা লিখে প্রকাশ করার জন্য আমাদের রয়েছে একটি বর্ণমালা, সেরকমই ইংলিশ ভাষাকে লিখে প্রকাশ করার জন্য রয়েছে তাদের বর্ণমালা। আর তাদের বর্ণমালার নাম কি? অ্যালফাবেট। অ্যালফাবেট, অ্যালফাবেট। এই অ্যালফাবেট মানে কি? অ্যালফাবেট মানে সেট অফ লেটার, সেট অফ লেটার, LETTER, লেটার্স। এখানে আমি ইএস যুক্ত করলাম।
সেট অফ লেটার্স মানে কি লেটারের সমষ্টি বা লেটারের মালা, লেটারের মালা। যেমন আমি বর্ণের মালা বললাম তেমন হচ্ছে পারে বর্ণের মালা। আর এই পুরোটার অর্থ হচ্ছে পারে কি বর্ণমালা। ঠিক আছে, ইংলিশ বর্ণমালাকে বলা হয় অ্যালফাবেট। তো এই সম্পূর্ণটা যে 26টি রয়েছে সম্পূর্ণটাকে বলা হচ্ছে অ্যালফাবেট, এবং এই অ্যালফাবেটকে আমরা এভাবে প্রকাশ করলাম সেট অফ লেটার্স। তো এই সেট অফ লেটার্স নিয়ে আমি কিছু কথা বলি। আহ, এই সেট অফ লেটার্স এর দুইটি ফর্ম রয়েছে। একটা হচ্ছে পারে কি স্মল ফর্ম, এটা স্মল স্মল ফর্ম, স্মল লেটার, LETTER। স্মল লেটার আমরা তো চিনি নাকি, ABCD, এইভাবে আমরা বাচ্চাকালে শিখেছিলাম। এখন হচ্ছে পারে কি যে ক্যাপিটাল লেটার, ক্যাপি ক্যাপিটাল ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। এইগুলো কি কি, এই যে A, B, এই যে এই রূপগুলো রয়েছে না, এইগুলো হচ্ছে পারে কি ক্যাপিটাল লেটার। এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয়, কম্পিউটারের ভাষায় বলা হয় কি আপার কেস, না স্মলটাকে বলা হয় লোয়ার কেস, LOWER, লোয়ার কেস, CASE কেস। আর এই ক্যাপিটালকে বলা হয় আপার কেস, UPPER, আপার, CASE, আপার কেস। এগুলোকে কম্পিউটার ভাষায় বলা হয়। এখন ঘটনা হচ্ছে যে আমরা বাংলা বর্ণমালার ক্ষেত্রে দেখতে পাই দুই রকমের বর্ণ। কিরকম দুই রকমের বর্ণ, এটি স্বরবর্ণ, অন্যটি কি ব্যঞ্জন বর্ণ। তেমনি ইংরেজি অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট দ্যাট মিনস হচ্ছে সেট অফ লেটারের দুইটি ওরকম দুইটি ফর্ম রয়েছে। এই ফর্মগুলো কি, একটা হচ্ছে কনসোনেন্ট, CON, কনসো, কনসোনান্ট, কনসোনান্ট, কনসোনান্ট। আর ভাওয়েল, VOWEL, ভাওয়েল। এই ভাওয়েল রয়েছে এই 26টির মধ্যে 5টি। তাহলে এই 5টি রয়েছে ভাওয়েল। এই ভাওয়েল গুলো কি কি, এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল রয়েছে। তাহলে বাদ বাকি রইল 26টির মধ্যে যদি আমরা 5টি বাদ দিই তাহলে রইল 21টি। এই 21টি হচ্ছে আমাদের কনসোনেন্ট। এখন কনসোনেন্ট কি ভাওয়েল কি, আমি কিছু শব্দ লিখি, তোমরা দেখার চেষ্টা করো। আচ্ছা, বুক, বুক, পেন, পেন, মার্কার, MARKER, মার্কার, মোবাইল, মোবাইল, মোবাইল। এই যে শব্দগুলো লিখলাম এগুলোর মধ্যে কিন্তু একটা কমন বিষয় আমরা লক্ষ্য করতে পারি, যে এই শব্দগুলোর প্রত্যেকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কমন বিষয়, সেটা হচ্ছে পারে কি প্রত্যেকটির মধ্যে রয়েছে ভাওয়েল লেটার। এই যে এখানে ডবল ও রয়েছে, এখানে ই রয়েছে, এখানে এ রয়েছে, এখানে ই রয়েছে, এখানে ও রয়েছে, এখানে আই রয়েছে, আবার ই রয়েছে। তো আমি একটি কথা বলি, ভাওয়েল ছাড়া শব্দ গঠন হয় না। ভাওয়েল ছাড়া ছাড়া ওয়ার্ড, ওয়ার্ড হয় না, WORD, ওয়ার্ড হয় না। ওয়ার্ড মানে কি শব্দ, মিনিংফুল শব্দ হয় না। তো আমি আবার কিছু শব্দ লিখছি, তোমরা দেখার চেষ্টা করো। মাই, ট্রাই, ফ্রাই, ক্রাই। এই মাই মানে কি আমার, ট্রাই মানে কি চেষ্টা করা, ফ্রাই মানে কি ভাজা, ক্রাই মানে কি কান্না করা। তো এগুলোও কিন্তু মিনিংফুল শব্দ। আমি একটা কথা বললাম কি ভাওয়েল ছাড়া শব্দ হয় না, এই কথাটি কি তাহলে আমি মিথ্যে বললাম? অবশ্যই না, ভাওয়েল ছাড়া শব্দ গঠন হয় না। তবে একটি কথা রয়েছে, এই কনসোনেন্টের মধ্যে আরেকটি লেটার রয়েছে ওয়াই। এই ওয়াই কে বলা হয় সেমি ভাওয়েল। কি বলা হয় ভাইয়া? সেমি ভাওয়েল, VOWEL। এই সেমি ভাওয়েলের কাজ কি? যে ভাওয়েল, যে ভাওয়েল লেটার কনসোনেন্ট হিসাবেও কাজ করতে পারে, ভাওয়েল হিসাবেও কাজ করতে পারে, তাকে বলা হয় সেমি ভাওয়েল। তাহলে সেমি ভাওয়েল সহ আমাদের ভাওয়েল সংখ্যা কতটি হলো? 6টি, তাই না? যদি একে ধরি তাহলে আমাদের ভাওয়েল সংখ্যা হবে 6টি। আর ভাওয়েল ছাড়া আমাদেরকে যদি র্যান্ডম জেনারেল প্রশ্ন করা হয় যে ভাওয়েল কয়টি, আমরা উত্তর দিব 5টি। কয়টি? 5টি। আর যদি বলা হয় সেমি ভাওয়েল ওয়াই সহ ভাওয়েল কয়টি, তাহলে উত্তর হবে 6টি। আর এখানে একটি কথা জানলাম যে ভাওয়েল ছাড়া শব্দ হয় না। তাহলে যখন আমরা আমাদের এই কথাটা সত্য, কি কারণে সত্য?
যে যখন ওয়াই দিয়ে একটি শব্দ তৈরি হলো তখন এ তো ভাওয়েল হয়ে গেল, তাহলে ভাওয়েল দিয়েই তো শব্দটা গঠিত হলো, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হয় না। আচ্ছা, আমরা এখানে জানার চেষ্টা করলাম যে আহ, বাংলা বর্ণমালার যেরকম স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জনবর্ণ রয়েছে, তেমনি আমাদের ইংলিশ অ্যালফাবেট, দ্যাট মিনস বর্ণমালার, ইংলিশ বর্ণমালার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রয়েছে। এগুলোকে বলা হচ্ছে স্বর, এগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন। তো এই স্বরগুলো ছাড়া কি হয় না, শব্দ তৈরি হয় না এই কনসোনেন্ট দিয়ে। যখন আমরা দেখতে পেলাম পাঁচটি রয়েছে ভাওয়েল এবং সেমি ভাওয়েল রয়েছে একটি, যখন ওয়াই দিয়ে একটি শব্দ প্রপার ভাবে গঠিত হতে পারে তখন তাকে আর সেমি ভাওয়েল বলার প্রয়োজন নেই, ওকে আমরা ভাওয়েলই বলতে পারি, কারণ ভাওয়েল দিয়ে একটি শব্দ গঠিত হলো। চলো আমরা লেটার সম্পর্কে কিছু একটি জানার চেষ্টা করলাম, এখন আমরা সামনে যাই। আমরা যে লেটার জানলাম, লেটার, এই লেটার যুক্ত হয়ে যদি মিনিংফুল শব্দ হয়, মিনিংফুল শব্দ, মিনিংফুল, মিনিংফুল শব্দ, মিনিংফুল শব্দ হয় তাহলে তাকে আমরা বলবো ওয়ার্ড, WORD, ওয়ার্ড। আমি একটি বিষয় লিখছি, WOBK, আচ্ছা, EPN, আচ্ছা, আহ, মার, KER, এই যে এগুলো তো লেটার, তাই না? লেটার আমরা পাশাপাশি সাজিয়েছি, বাট এটা কি হলো না, মিনিংফুল শব্দ হলো না। এটাকে মিনিংফুল করতে হলে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে, যা ইংলিশ ডিকশনারিতে আমরা খুঁজে পাবো। BOOK, বুক। এই যে এখানে যে কয়টি লেটার ছিল সেই কয়টিকে আমি সুন্দরভাবে সাজালাম এবং মিনিংফুল একটা বিষয় দাঁড়ালো এখানে, তখন আমরা তাকে বলবো শব্দ। এই পেনটাকে আমরা উল্টাভাবে লিখে ফেলেছি, এই পেনটাকে লিখতে হবে PEN, পেইন। মার্কারকে লিখতে হবে MARKER, মার্কার। তো যাই হোক, আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম যে যখন দুই বা ততোধিক লেটার পাশাপাশি বসে মিনিংফুল কোনো শব্দ তৈরি হয় তখন আমরা তাকে বলবো ওয়ার্ড। ঠিক আছে, WORD, ওয়ার্ড। এই ওয়ার্ড একটা সেন্টেন্সে যখন বসে, যখন এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে, দুই বা ততোধিক ওয়ার্ড, দুই বা তার অধিক, দুই বা তার অধিক, তার অধিক, অধিক, দুই বা তার অধিক ওয়ার্ড, WORD, ওয়ার্ড পাশাপাশি বসে, পাশাপাশি, পাশাপাশি বসে, দুই বা তার বেশি ওয়ার্ড পাশাপাশি বসে মিনিংফুল কোনো কিছু একটি তৈরি করতে পারে। মিনিংফুল, বারবার কিন্তু একটি কথা বলছি আমি, মিনিংফুল, মিনিংফুল যদি কিছু একটি তৈরি করতে পারে, মিনিংফুল কিছু একটি তৈরি করতে পারে, সেটিকে আমরা বলবো সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্স। আচ্ছা, তাহলে দুই বা ততোধিক ওয়ার্ড যদি পাশাপাশি বসে কোনো একটি মিনিংফুল কিছু তৈরি করতে পারে তাকে আমরা বলবো সেন্টেন্স। আচ্ছা, এখন আমরা যাই একটি সেন্টেন্স লিখি। ইট, আচ্ছা, গো, আই অ্যাম স্কুল, SCHOOL, স্কুল টু। এই যে আমি একটি শব্দগুলো পাশাপাশি বসালাম, পাশাপাশি বসিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটি মিনিংফুল কিছু তৈরি করছে না, এটি কোনো ফরম্যাটের মধ্যে নেই, এটি কোনো স্ট্রাকচারের মধ্যে নেই, এটি কোনো নিয়মের মধ্যে নেই। এ যদি নিয়মের মধ্যে থেকে একটা অর্থ দিতে পারে তখন তাকে আমরা বললাম সেন্টেন্স। কি বললাম ভাইয়া? সেন্টেন্স। তাহলে এটিকে যদি আমরা সাজিয়ে লিখি, আই অ্যাম গোয়িং, গোয়িং টু, গোয়িং টু স্কুল, SCHOOL, স্কুল। তো এই যে এটা যেমন একটা স্ট্রাকচারের মধ্যে রয়েছে, একটি নিয়মের মধ্যে রয়েছে, এরকম যদি স্ট্রাকচার, নিয়ম, একটা অর্ডার মেনটেন করে থাকে তখন একটি সেন্টেন্স, তখন তাকে আমরা একটি সেন্টেন্স বলবো। তো এই যে আমরা ওয়ার্ড শিখলাম, এই ওয়ার্ডগুলো 8 রকমের ওয়ার্ড পাওয়া যায়। কয় রকম ভাইয়া? এই ওয়ার্ডগুলোকে পাওয়া যায় 8 রকমের ওয়ার্ড। কি কি? 8 রকমের ওয়ার্ড রয়েছে,
এখন এই যে ওয়ার্ড লেটার পাশাপাশি বসিয়ে যত ধরনের শব্দ তৈরি করা যায়, সব শব্দগুলোকে 8টি ভাগে ভাগ করা যায়। ওয়ার্ডকে ভাগ করা যায় 8 ভাগে, WORD, ওয়ার্ডকে ভাগ করা যায় 8টি ভাগে। 8টি ভাগে। কয়টি ভাগে? 8টি ভাগে। এগুলো তো আমরা অনেকেই জানি, অনেকে জানি না। লিখে ফেলি। নাউন, NOUN, নাউন। 2 নাম্বার রয়েছে প্রোনাউন, প্রোনাউন, NOUN, প্রোনাউন। 3 নাম্বার রয়েছে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ। 4 নাম্বার রয়েছে অ্যাডভার্ব, ADVERB, অ্যাডভার্ব। 5 নাম্বার রয়েছে প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। 6 নাম্বার রয়েছে প্রিপোজিশন কনজাংশন, কনজাংশন। 7 নাম্বার রয়েছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, আর আরেকটি রয়েছে 8 নাম্বার VRB, ভার, ক্রিয়া। তো আমি একটি সেন্টেন্স লিখি। আমি এতক্ষণ কি কি পড়ালাম এটি যদি একটু সামারাইজ করি তাহলে দেখতে পাই যে লেটার রয়েছে। লেটারকে 2টি ভাগে, লেটার মানে কি অ্যালফাবেটকে 2 ভাগে ভাগ করলাম ভাওয়েল, কনসোনেন্ট নামে। এই ভাওয়েল কনসোনেন্ট থেকে আমরা পাইলাম যে ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হয় না। আর আরেকটি বিষয় কি পেলাম, কনসোনেন্ট দিয়ে একা একা শব্দ গঠিত হতে পারে না, ভাওয়েলের সাহায্য নিতে হয়। ভাওয়েল পেলাম কয়টি? 5টি, এবং একটি পেলাম সেমি ভাওয়েল। কি? একটি পেলাম সেমি ভাওয়েল। এই সেমি ভাওয়েল কোনো সময় কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, ওয়াই, এবং কোনো সময় ভাওয়েল হিসেবে ব্যবহৃত হয়। যখন ভাওয়েল হিসেবে ব্যবহার হয় তখন সম্পূর্ণ সে ভাওয়েলের কাজ করে, যখন কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয় তখন সে কনসোনেন্ট সম্পূর্ণ কাজ করে। তারপরে পেলাম কি যে লেটার যুক্ত হয়ে যখন মিনিংফুল কিছু তৈরি হয় তখন বলা হয় তাকে ওয়ার্ড। এবং এই ওয়ার্ড গুলো যখন পাশাপাশি বসে একটা নিয়মতান্ত্রিক পর্যায়ের পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে একটা মিনিংফুল কিছু দিতে পারে তখন আমরা তো ওই কিছুটাকে বললাম আমরা সেন্টেন্স। এই যে ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ড গুলো যত রকমের ওয়ার্ড রয়েছে সবগুলোকে আমরা বললাম যে 8টি ভাগে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ভার। এখন আমি একটি সেন্টেন্স লিখবো, যে সেন্টেন্সে রয়েছে তোমার 8টি যে পার্ট অফ স্পিচ, এই 8টি পার্ট অফ স্পিচের প্রত্যেকটি রয়েছে। ওয়াও, ওয়াও, সি, QUI, quickly, give a book to the little boy and smile. এই যে একটি সেন্টেন্স, এই সেন্টেন্সে পার্ট অফ স্পিচের 8টি শব্দই আমরা দেখতে পাচ্ছি। আমি বললাম যে এই ওয়ার্ডগুলো হয় 8 ধরনের। আমরা যদি একটি শব্দ দেখি মিনিংফুল শব্দ, অবশ্যই সে 8টি প্রকারের মধ্যে যে কোনো একটি প্রকারের মধ্যে পড়বে। তো আমি সংক্ষেপে, যেহেতু প্রথম ক্লাস, সংক্ষেপে এগুলোর বর্ণনা দিয়ে যাব। এগুলো সম্পর্কে বিস্তারিত ডিটেলস ক্লাস আসবে, তখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। নাউন মানে কি? নাম। নাউন মানে কি? নাম। এখন এখানে কি নাম রয়েছে? নাম মানে কি? কোনো কিছুর নাম। এই যে এখানে রয়েছে বয়, রয়েছে বুক, রয়েছে, তারপর আর কিছু আছে কি নাম নামে। এখন বয় কিভাবে নাম হলো? এই বয় দ্বারা কোনো কিছুর একটি নাম, মানে কি একটি ছেলের নাম বোঝায়। ছেলে তো একটি নাম, তাই না? সে একটি ছেলে, এটি তার নাম। তো এই বয় একটি নাম। আবার নাউন দ্বারা কি বোঝায়? নাম বোঝায়। এখানে বয় রয়েছে, বুক রয়েছে, এগুলো এক একটি নাম। আর সি, নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। এখন এই প্রোনাউন সি রয়েছে এখানে। এই সিটা কি? কোন একজনের নাম ছিল। ধরলে আমরা ধরে নিই, কি ধরা যায়? আহ আয়েশা, আয়েশা। এই যে আয়েশার পরিবর্তে ধরো আমরা সি ব্যবহার করেছি, তো নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। আর তো এখানে নামের পরিবর্তে যেহেতু ব্যবহার হয়েছে তাহলে আগে আমরা বললাম প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি?
আহ নাম সম্পর্কে যদি কিছু বলা হয়, নাম সম্বন্ধে কোনো নামের যদি দোষ গুণ অবস্থা পরিমাণ প্রভৃতি বোঝায় তাহলে তাকে আমরা বলবো অ্যাডজেটিভ। যেমন এ বয় সম্পর্কে একটু এক্সট্রা তথ্য দিয়েছে লিটিল। এ বয়টি কেমন? লিটিল মানে কি ছোট। এই যে একটু এক্সট্রা তথ্য দিল তার জন্য আমরা একে বলবো অ্যাডজেটিভ। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে কুইকলি যখন কোনো সেন্টেন্সে ভার্ব সম্পর্কে কেউ তথ্য দেয় তখন তাকে আমরা বলি অ্যাডভার্ব। তাহলে এটা হলো অ্যাডভার্ব। এই যে গেভ দিয়েছিল, কিভাবে দিয়েছিল? কুইকলি দিয়েছিল, তাই না? এখন এই যে এখানে বুক, এটা তো আমরা পেয়েছিলাম নাউন। এখানে আবার পেলাম যে এই যে টু, টু প্রিপজিশন। প্রিপজিশনের কাজ কি? এই পূর্বের আগের কোনো শব্দের সাথে পরের কোনো শব্দের সংযোগ ঘটিয়ে দেওয়া। এই যে এই বুকটা, এই বুকের সাথে এই লিটিল বয়ের একটি সংযোগ ঘটিয়ে দিয়েছে, যে এই বইটি কাকে দেওয়া হয়েছিল? এই লিটিল বয়টিকে দেওয়া হয়েছিল। তো এটিকে বলা হচ্ছে প্রিপজিশন, কারণ সে আগের ওয়ার্ডের সাথে পরের ওয়ার্ডের একটি কি ঘটিয়ে দিয়েছে? সংযোগ ঘটিয়ে দিয়েছে, তার জন্য তাকে আমরা প্রিপজিশন বললাম। এরপরে আসি কনজাংশন। কনজাংশন কি? যে যখন কোনো কিছুর সাথে একটি কোনো কিছুর সংযোগ ঘটায়, এটা এক ধরনের সংযোগ ঘটানো, এটা এক ধরনের সংযোগ ঘটানো। এ সমজাতীয়কে ঘটায় না, আর এ সমজাতীয় বিষয়গুলোকে সংযোগ ঘটায়। এ অন্য পার্সপেক্টিভে ঘটায়, এ অন্য পার্সপেক্টিভে ঘটায়। তো এটা হচ্ছে পারে কনজাংশন। যেহেতু এই লিটিল, যে এই পুরো বাক্যর সাথে এই পুরো এদিকে একটা পুরো বাক্য রয়েছে, এদিকে একটা পুরো বাক্য রয়েছে, এই বাক্য আর এই বাক্যর সাথে যখন সংযোগ ঘটালো তখন তাকে আমরা বললাম কনজাংশন। কনজাংশন। এখন কনজাংশন পাইলাম। এখন ইন্টারজেকশন কি? যখন বিস্ময় প্রকাশ করা হয়। ওয়াও! ওয়াও মানে কি? যে তার বিস্ময় প্রকাশ করলো, যে সে কুইকলি গিভ দিয়েছিল এবং সে হেসেছিল। হেসেছিল মানে সে কুইকলি অতি দ্রুত গিভ দিয়েছিল। কি দিয়েছিল? একটি বুক টু দ্য লিটল বয়। লিটল বয়টিকে সে অতি দ্রুত আহ একটি বই দিয়েছিল এবং হেসেছিল। এটি দেখে একটি বিস্ময় প্রকাশ করা হয়েছে। ওয়াও! এটি দেখে সে বিস্মিত, তাই না? তো এই যে বিস্ময় শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে পারে ইন্টারজেকশন। এখন ভার্ব কি? ভার্ব হচ্ছে পারে কি, যে একটি সেন্টেন্সে যখন কোনো একটি শব্দ দ্বারা কাজ করা হওয়া বোঝায় তখন তাকে বলা হয় ভার্ব। এই যে যেমন এখানে এই সেন্টেন্সটিতে দেওয়া আছে, ওয়াও সি কুইকলি গেভ। গেভ মানে কি? দিয়েছিল। আর এই দিয়েছিল মানে কি? একটি কাজ করা হওয়া বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই একে আমরা বলবো ভার্ব। ঠিক আছে? এইখানে আরেকটি ভার্ব রয়েছে, ইসমাইল হেসেছিল। ইসমাইল মানে কি? হেসেছিল। তো একে আমরা বললাম ভার্ব। ঠিক আছে? তো কোনো কাজ করা হবে বোঝাচ্ছে, হাসাও তো একটি কাজ, তাই না? এখানে ভার্ব বললাম। তো আমরা আহ, আজকে এটুকু আলোচনার মধ্যে থাকুক। প্রথম ক্লাস, আমার সময়ের একটু সমস্যা ছিল, তার কারণে বিস্তারিত আমি সাজাতে পারিনি। তো সামনে থেকে আমরা টপিক ওয়াইজ এই ক্লাসের ধারাবাহিকতায় ক্লাস নিয়ে আসবো। আজকে আমরা জানার চেষ্টা করলাম ইংলিশ ভাষা সম্পর্কে কিছু তথ্য, এবং লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্সের একটু একটু তথ্য জানার চেষ্টা করলাম, এবং এই যে ওয়ার্ড গুলো যে 8 রকমের হয় এই সম্পর্কে একটু তথ্য পেলাম। এগুলো সম্পর্কে, এই 8 প্রকারের একটু ইন্ট্রো আমি দেওয়ার চেষ্টা করলাম একটি সেন্টেন্সের মাধ্যমে। আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে এর ধারাবাহিকতায়। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।